আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। স্থানীয় ও জাতীয় পর্যায়ের পাশাপাশি দলেও গণতন্ত্র শক্তিশালী করতে তারেক রহমানের তাগিদ, দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। শেখ হাসিনার আমলে নির্বাচনে যাওয়ায় অপরাধ হয়ে থাকলে ক্ষমা চেয়েছে জাতীয় পার্টি, দেশ যেভাবে চলছে তাতে সংঘাত অনিবার্য বলে সতর্কতা। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন বললেন সিইসি, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেফতার ৭ জন, 2 দিন করে রিমান্ডে। বেকার শ্রমিকদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টার অভিযোগ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঠাকুরগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্যোগী করবে প্রত্যাশা। এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস.এম. সুলতানের ১০১তম জন্মদিন আগামীকাল। গুণী শিল্পীর তুলির প্রতি আচরে বাংলার কৃষকদের সমৃদ্ধ প্রতিচ্ছবি। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salar Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে, এমনকি নিজ দলেও গণতন্ত্র শক্তিশালী করতে হবে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি বলেছেন, শুধু একটি দল বা সরকার নয়, দেশ গড়তে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। রাহুল রায় রিপোর্ট। রাজধানীতে ছিল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মেলন। অনুষ্ঠানের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা আলোচনায় অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ড্যাবের সম্মেলনের মতো নিজ দলেও গণতন্ত্রের চর্চার কথা বলেন তিনি। যারা এই কথাটি তোলেন, যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রে, আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি, বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয়। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। ৩১ দফা বাস্তবায়ন করে রাষ্ট্র গঠনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয় ৩১ দফা বা ৩১ দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা। আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই এখানে উপস্থিত ৩,১১৭ জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছেন, যত সমর্থক আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন। দেশটি আমাদের সকলের, কাজে দেশটিকে গড়তে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। প্রত্যেককে একটু করে কন্ট্রিবিউট করলেই আমরা অনেক দূর এগোতে পারবো। শুধু একটি রাজনৈতিক দল বা শুধু একটি সরকারের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, সরকার অবশ্যই, যারা সরকারে থাকবে তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে, তাদেরকে গাইডলাইন দিতে হবে, সর্বপ্রথম সহযোগিতা পরিবেশ তৈরি করতে হবে। বাট পরিবেশটিকে রক্ষা করতে হলে সকল কিছু যদি তৈরি করতে হয়, আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বিএনপির কাছেই মানুষের প্রত্যাশা বেশি, তাই নেতাকর্মীদের সে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে। অবশ্যই সেই কারণটি সফল হতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কাউন্সিলে দলের নেতারা বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে নির্বাচনে গিয়ে জাতীয় পার্টি অপরাধ করে থাকলে দেশবাসীর কাছে ক্ষমা চান তারা। অনুষ্ঠানে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সতর্ক করে বলেছেন, দেশ এখন যেভাবে চলছে তাতে সংঘাত অনিবার্য। কাউন্সিলে দলের নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং রুহুল আমিন হাওলাদার মহাসচিব নির্বাচিত হয়েছেন। লায়লা নওশিনের রিপোর্ট। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির 10ম কাউন্সিল অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হন গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে। দলটির প্রান্তিক ও কেন্দ্রীয় নেতারা জাতীয় পার্টি জাপার চেয়ারম্যান জিএম কাদেরকে স্বৈরাচার উল্লেখ করে বক্তব্য দেন। কাউন্সিলের প্রধান অতিথি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ভয়ভীতি দেখিয়ে অল্প বয়সী ছেলেরা যেভাবে দেশকে ধ্বংস করছে তাতে সংঘাত অনিবার্য। এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন, বুঝছেন? কথা বলি না বলে বলতে পারি না সেটা কেন মনে করে? তাই বলে বাপ মা তোমাদের সম্মানবোধ শেখায় নাই, মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই। সেই জন্য আমি বলি সংঘাত অনিবার্য, হবেই সংঘাত। বিগত 3 নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি যদি কোনো অন্যায় করে থাকে সেজন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির নেতারা। আজকে ফিরোজ রশিদ যে কথা বলেছেন আমি তার সাথে একসুরে বলবো, তারপরেও যদি জনগণ মনে করেন আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। কারণ আমরা জনগণকে নিয়ে রাজনীতি করতে চাই, জনগণের মতামতকে সম্মান প্রদর্শন করতে চাই, জনগণকে নিয়েই চলতে চাই। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে সবাইকে নিয়ে একসাথে বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। রংপুর বিভাগীয় কমিশনার মিলনায়তনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সুষ্ঠু নির্বাচন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নির্বাচনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই। এই সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী সহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। হবে ইনশাল্লাহ, নেক্সট ফেব্রুয়ারি প্রথমার্ধ হবে এবং ইনশাল্লাহ ওনারা সবাই আমাকে আশ্বস্ত করেছেন ওনারা খুব এই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য, জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমাকে এশিওর করেছেন। আমি খুব এশিওর হয়ে এই রংপুর থেকে ইনশাল্লাহ যাব। ওনারা গ্যারান্টি করেছেন যে ইনশাল্লাহ দে উইল ডু দেয়ার বেস্ট এবং ইন এ ভেরি কোঅর্ডিনেটেড ম্যানার, ইন এ ভেরি হারমোনিয়াস ম্যানার। ওনাদের মধ্যে বেশ ভালো কোঅর্ডিনেশন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নিপীড়নের রাজনীতি চান না বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা, তবে সুস্থ ধারার রাজনীতি থাকতে পারে বলে মনে করেন তারা। বাম সংগঠনের নেতারা বলেছেন, অল্প কিছু শিক্ষার্থী আন্দোলন করছেন। ছাত্র শিবির নেতারা মনে করেন, ছাত্র রাজনীতি থাকবে কিনা সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার সঙ্গে আলোচনা করে লিখিত সিদ্ধান্ত নিতে পারে। আর ছাত্রদল নেতারা বলছেন, একটি মহল তাদের সংগঠনের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে কমিটি নিয়ে এমন আচরণ করছে। শাকির আদনানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে টিএসসি এবং ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতির অভিজ্ঞতা
তুলে ধরেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। 5 আগস্টের পর দেখবো একটা সুষ্ঠু একটা পরিবেশ ছিল, সবার মনে আশা ছিল, ধীরে ধীরে সব নিয়মান হচ্ছে, মনে হচ্ছে আবার সেই সহিংসতা রাজনীতি বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু কিছু বিচ্ছিন্ন সংঘর্ষ অলরেডি। ছাত্র রাজনীতির আড়ালে এখানে হয়েছে গণরুম, এখানে গেস্ট রুম পরিচালনা হয়েছে। এখানে গেস্ট রুমে অকথ্য ভাষায় নির্যাতন, অকথ্য গালিগালাজ থেকে শুরু করে গায়ে হাত দেওয়া পর্যন্ত হয়েছে। ছাত্র দলের কমিটির প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাম সংগঠন ও ছাত্র শিবির নেতারা। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আসলেও গেস্ট রুম, গণরুম, র্যাক কালচার এগুলি নিয়ে এক ধরনের ভীতি আছে এবং সেই ভীতিটাকে একটা রাজনৈতিক মহল কাজে লাগাচ্ছে। কেউ কাজে লাগাচ্ছে নিজেদের দীর্ঘমেয়াদী রাজনীতির প্রকল্পে, আর কেউ কাজে লাগাচ্ছে ডাকসুতে কয়টা বাড়তি ভোট পাইতে। পলিসিটা কেমন হইতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে, কোন এরিয়ায় কেমন থাকবে না থাকবে, এটা সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হইল আজকে অলমোস্ট 1 বছর পার হয়ে যাওয়ার পরও এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে মানে বেশ গুরুত্ব দেয় নাই। ছাত্রদল নেতারা বলছেন বিশ্ববিদ্যালয়ে তারা ইতিবাচক রাজনীতি করতে চান। আমাদের কোনো নেতাকর্মী যদি কোনো অপরাধ করে থাকে তার জন্য কিন্তু আমাদের প্রকাশ্যে কমিটি আছে, সেটি দায়বদ্ধতা আমাদের রয়েছে, জবাবদিহিতাও রয়েছে। কিন্তু গুপ্ত রাজনীতি কিংবা বেনামে রাজনীতি সেখানে কিন্তু কোনো প্রকার জবাবদিহিতা কিংবা কোনো দায়বদ্ধতার কোনো জায়গা থাকে না। আবাসিক হলে ছাত্র রাজনীতি নিয়ে প্রক্টর ও প্রশাসনের সাথে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেফতার এক নারী সহ 7 জনকে 2 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। হত্যা ঘটনার সময় পুলিশের কোনো অবহেলা ছিল কিনা জানতে একজন এডিশনাল ডিআইজিকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পুলিশ কমিশনার বলেছেন, বন্ধ হয়ে যাওয়া কারখানার বেকার শ্রমিকদের ব্যবহার করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে বিগত সরকারের সমর্থকরা। গাজীপুর থেকে এনামুল কবির রূপমের রিপোর্ট। শাপলা ম্যানশনের ঘটনার গ্রেপ্তার হয়েছে, কিন্তু সাংবাদিক তুহিন হত্যার মামলার বিচারের এখন গ্রেপ্তার কাউকে করে নাই। আমরা খুবই শঙ্কিত, আতঙ্কগ্রস্ত এই মহানগরের সাধারণ জনগণ। ছিনতাই আর চাঁদাবাজি প্রচুর পরিমাণ বেড়ে গেছে। গাজীপুরে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলার অবনতিতে নিরাপত্তার শঙ্কায় গাজীপুর মহানগরীর বাসিন্দারা। সবচেয়ে ব্যস্ত সড়ক ও সড়কদ্বীপ চান্দনায় ছিনতাই ঘটনার ভিডিও ধারণের সময় সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয় প্রকাশ্যে। গত 3 দিনে গাজীপুরে ঘটেছে মিটফোট কায়দায় প্রকাশ্যে আরেকজনকে হত্যা চেষ্টা। হত্যার পর এক নারীকে পানিতে ফেলে দেয়া ছাড়াও পাওয়া গেছে ব্যাগের ভেতর 8 টুকরো মরদেহ। সাংবাদিক হত্যা ঘটনায় 24 ঘন্টার মধ্যে 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ বলছে তারা সরাসরি হত্যায় অংশ নিয়েছিল। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। অপরাধ বেড়ে যাওয়ার কারণ জানিয়েছেন জিএমপি কমিশনার। 5 আগস্টের পরে যে সকল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, সেই শ্রমিকরা যারা কর্মহীন হয়ে গেছে তাদের একটি অংশ এটিতে অংশগ্রহণ করছে। তারা দীর্ঘদিন এখানে শাসন করছে, দেশ শাসন করেছে। এই জায়গাটি তাদের জন্য একটি খুব জোরালো জায়গা ছিল। সেই জল যখন রাজনীতি থেকে দূরে থাকে তখন তার যে সমর্থক আছে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে এটিকে আনস্টেবল করার জন্য। সাংবাদিক তুহিন হত্যার স্থানে সকালে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিক ছাত্র জনতা। পিটিয়ে হত্যা চেষ্টা ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এখনও। মার্কাত সড়ক এলাকায় ভেসে থাকা নারীর খণ্ডিত লাশের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। কিনারা হয়নি ব্যাগের ভেতর 8 টুকরো মরদেহ পাওয়া রহস্যের। গাজীপুরের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশ্লেষকরা যাই বলুক না কেন, এখন প্রয়োজন যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। গাজীপুর থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বাংলা লিংকের সহযোগিতায় সেন্ট মাদার তেরেসা স্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্যোগী করবে বলে সুধীজনদের প্রত্যাশা। এটিএম শামসুজ্জোহার তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখার পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে কিন্তু নানা ধরনের কৃষি কাজ হয় এবং এই যে মাটি, এই মাটির উর্বরতা যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে কিন্তু বৃক্ষরোপণ করতে হবে এবং এই এলাকায় যত বেশি বৃক্ষরোপণ করব তত কিন্তু কৃষির উন্নতি হবে। সব কিছু মিলিয়ে বৃক্ষের কিন্তু নানা ধরনের উপকার, এই নানা উপকারকে যদি পেতে চাই তাহলে কিন্তু এই বর্ষায় আমাদের বেশি করে গাছ লাগাতে হবে এবং যত গাছ লাগাবো তত তার থেকে আমরা উপকৃত হব। শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যাও করতে হবে। আসুন আমরা এই বর্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং ঠাকুরগাঁ না শুধু সারা বাংলাদেশটাকে সবুজ করে ফেলি। বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে, তার একটা অংশ হিসাবে আমি ধন্যবাদ জানাই। তাপমাত্রা প্রতি বছর বাড়তেছে, সেই কারণে আমি মনে করবো যে আজকের এই প্রোগ্রামটি আমাদের ঠাকুরগাঁওকে কালারফুল করবে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমাদের ঠাকুরগাঁ অনেক দূর এগিয়ে যাবে। শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি, পরিবেশের প্রতি এবং একটি সবুজ এবং বাসযোগ্য পৃথিবীর প্রতি আমাদের একটি প্রতিশ্রুতি। উদ্যোগের প্রশংসা করে সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেন বিশিষ্টজনেরা। আমাদের যে শিক্ষার্থীরা তারা যদি একটা গাছের উপকারিতা বোঝে, গাছ আমাদের জীবনের জন্য কতটুকু প্রয়োজনীয় এটা যদি বোঝে, তারা অবশ্যই গাছ লাগাতে উদ্বুদ্ধ হবে। এই প্রতিকূল পরিবেশ থেকে স্বাভাবিক পরিবেশ সৃষ্টির জন্য বৃক্ষরোপণটি অপরিহার্য, আর সেই কাজটি করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ বান্ধব ধরিত্রী বিনির্মাণে সচেতনতার বার্তায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ক্ষুদে শিক্ষার্থীরা। আফরোজা হাসি, চ্যানেল আই। 10ই আগস্ট বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের 101তম জন্মদিন। এস.এম. সুলতান তার ক্যানভাসে এঁকে গেছেন বাংলার কৃষকের এক সমৃদ্ধ প্রতিচ্ছবি, যা দেশের কৃষি ও কৃষককে নিয়ে তার চিন্তা ও দর্শনের প্রতিফলন। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। বাংলার কৃষক, প্রকৃতি আর মাটির গন্ধে ভরপুর এই ক্যানভাসের স্রষ্টা শিল্পী এস.এম. সুলতান। তার জন্মের 101 বছর পূর্ণ হচ্ছে। 1924 সালের 10 আগস্ট নড়াইলের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মেছিলেন লাল মিয়া। পরবর্তী জীবনে যিনি হয়ে ওঠেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শেখ মোহাম্মদ সুলতান। এস.এম. সুলতান শিশুদের জন্য গড়ে তুলেছিলেন শিশু স্বর্গ। এস.এম. সুলতান যে ধারায় বা নেচার নিয়ে এবং মাটি দিয়ে কিছু করা বা এগুলো আমরা শিশুদের এখনো চর্চার মধ্যে রেখেছি। আর শিশুদের ছবি আঁকানো শেখানোর জন্য সুন্দরবন নিয়ে যাবেন এরকম একটা পরিকল্পনা ওনার ছিল এবং উনি 2-1বার নিয়েছেন শিশুদের। সুলতান মাটি, মানুষ আর জীবনের গন্ধ খুঁজতেন প্রতিটি তুলির আঁচড়ে। তিনি এই মাটির মানুষের কথা, মাটির কাছাকাছি যারা বাস করে, মাটি নিয়ে যাদের কারবার, তাদের কথা তিনি এঁকেছেন। তিনি সমস্ত জায়গায় কৃষককে শক্তিরূপে দেখিয়েছেন। তিনি তার পেন্টিং নিয়ে তার কৃষককে অনেক উঁচুতে নিয়ে গেছেন। আর আপনি বাস্তবিক কৃষককে যে উন্নতি করার জন্য যে আপনার প্রচেষ্টা, এটি অনেক। একদিন যশ, খ্যাতি আর শহরের ঝলকানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছিলেন নড়াইলের নিভৃত প্রকৃতি। এখানেই চিত্রা নদীর তীরে বিশ্রাম নিচ্ছেন চিরদিনের মতো। বাংলার কৃষক সমাজকে শিল্পের মহিমায় তুলে ধরেছেন চিত্রশিল্পী এস.এম. সুলতান। তিনি এদেশের কৃষক সমাজকে দেখেছেন শক্তিশালী, বলিষ্ঠ, মাটির শক্তি সবকিছু মিলিয়ে এস.এম. সুলতানের এই চিন্তার জগৎ আজ আমাদের সামনে ভাসিত। আমাদেরও প্রত্যাশা বাংলার কৃষক, বাংলার গ্রামের মানুষ, শ্রমজীবী মানুষ এরকমই শক্তিশালী, যেমনটি বলেছেন এস.এম. সুলতান। নড়াইলের এস.এম. সুলতানের সংগ্রহশালা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। আমাদের এবার প্রসঙ্গ আই স্পোর্টস। যাচ্ছি অন্যান্য সংবাদে।
জুলাই শহীদ পরিবারের সদস্যরা বলেছেন, গণ অভ্যুত্থানে শহীদদের হত্যাকারীদের বিচার না করে কোনো নির্বাচন নয়। নতুন বাংলাদেশ ধারণাকে বিভ্রান্তিরই একটি অংশ বলছেন তারা। এছাড়া আন্দোলন পরবর্তী নারীদের অবদানকে গুরুত্ব না দেওয়ারও অভিযোগ করেছেন জুলাই যোদ্ধারা। মিথিলা নাসরিনের রিপোর্ট। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অংশ নেন জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা। জুলাই আন্দোলন পরবর্তী নিজেদের অপ্রাপ্তি তুলে ধরে শহীদ পরিবারের সদস্যরা বলেন, তাদের সন্তানদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। আজকে যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, যারা সচিব মহোদয় আমাদের সাথে অভিনয় করে আজকে বলে নতুন বাংলাদেশ গঠন হয়েছে। আসলে কি নতুন বাংলাদেশ গঠন হয়েছে? আমরা নতুন বাংলাদেশের কিছুই দেখতে পাই না। আপনারা যদি না পারেন ক্ষমতা ছেড়ে দেন, আপনাদের তো থাকতে বলা হয় নাই। যারা পারবে তারাই দেশ পরিচালনা করবে। ফ্যাসিবাদ পতনের কারণে যে জীবনটা দিয়ে গেল, আমাদের সন্তানরা কিন্তু এই 1 বছরে কিছুই পায়নি। বাচ্চাদের বিচার নিয়ে তারা চিন্তা ভাবনা করতেছে না, বললেই এটা করছি, দেখছি, এভাবে সান্ত্বনা দিচ্ছি, মিথ্যা সান্ত্বনা আমাদের দিচ্ছে। শহীদদের যথাযথ তালিকা না হওয়া, শহীদ পরিবারের ক্ষতিপূরণ সহ নানা অসঙ্গতি নিয়ে কথা বলেন বিশিষ্টজনেরা। আমরা সরকারের বিভিন্ন উৎসব দেখি, জাঁকজমক দেখি, ব্যয়বহুল বিভিন্ন রকম ড্রোন টেকনোলজি থেকে নানা রকম আয়োজন দেখি। সেগুলি দেখে মনে হয় সরকার শহীদ এবং আহতদের অনেক গুরুত্ব দিচ্ছে। কিন্তু আমরা যখন শহীদদের পরিবারের কাছে যাই, আহতদের পরিবারের কাছে যাই, আমরা বুঝতে পারি এখানে কত অবহেলা এবং কত অসংলগ্ন এবং সমন্বয়হীনতা এবং কতভাবে অপমানিত হচ্ছে শহীদ এবং আহত পরিবারগুলো। আগামী দিনগুলোতে আবারও কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে, সেই আহ্বান জানান জুলাই শহীদ পরিবারগুলো। মিথিলা নাসরিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর যা থাকছে: গাজায় বিমান থেকে ফেলা খাবারের বাক্স নিতে গিয়ে বারান্দা ধসে বহু হতাহত, খাবার ও পানির তীব্র সংকটে অবরুদ্ধ উপত্যকায় চরম দুর্ভিক্ষ। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। পটুয়াখালীতে অবৈধ ট্রলারের সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ ও সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তর এবং ইলিশ সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে মহিপুর বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রৌফ। বরিশাল মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলফাজ উদ্দিন শেখের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন যুগ্ম সচিব ডক্টর আবু নঈম মোহাম্মদ আব্দুস সবুর, কোস্ট গার্ডের দক্ষিণ জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা সহ অন্যরা। এবারে রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। বিমান থেকে ফেলা খাবারের বাক্স ভবনের বারান্দা থেকে নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে হতাহত হয়েছে বহু ক্ষুধার্ত গাজাবাসী। বিমান থেকে ফেলা ত্রাণের বাক্সের কাছে পৌঁছাতে একটি ভবনের বারান্দায় কিছু ক্ষুধার্ত মানুষ হুড়োহুড়ি করে ভিড় করলে এক পর্যায়ে গোটা বারান্দাই ধসে পড়ে। এতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এ পর্যন্ত 61,000-এরও বেশি মানুষ ইসরায়েলি সেনাবাহিনীর হাতে প্রাণ হারিয়েছে। অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা, খাবার ও সুপেয় পানির তীব্র সংকটে সেখানে দুর্ভিক্ষ চরম আকার ধারণ করেছে। বিভিন্ন দেশ ও সংস্থা গাজায় ত্রাণ পাঠালেও তা বিতরণে বাধা দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বলেছেন, লেখালেখি, নাটক, চলচ্চিত্র নির্মাণ সব ক্ষেত্রে প্রস্তুতি হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। রাজধানীতে ধানমন্ডির মিলনায়তন 71-এ অক্সফার্ম ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ফিল্ম ফর চেঞ্জ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
দেশের চলচ্চিত্র শিল্পের চ্যালেঞ্জ, ভবিষ্যতের সম্ভাবনা এবং সামাজিক পরিবর্তনে সিনেমার ভূমিকা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, তরুণ চলচ্চিত্র নির্মাতাদের প্রয়োজনীয় শিক্ষা, অর্থায়ন ও ব্যবহারিক সহায়তা দেয়াই অক্সফাম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্দেশ্য। আলোচকরা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানব অনুভূতির নকল করতে পারে না, এজন্য মানুষের হাতে নির্মিত চলচ্চিত্রই চিরস্থায়ী হবে। আলোচনা শেষে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শিত হয়। অক্সফাম ও ড্যাফোডিলের যৌথ উদ্যোগে পরিচালিত একটি 6 মাসের একটি ইনকিউবেশন কর্মসূচি। এতে তরুণ নির্মাতারা প্রশিক্ষণ, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা পেয়েছেন, যাতে তারা সমাজ পরিবর্তনের গল্প বলার জন্য চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত হতে পারেন। বিখ্যাত চিত্রশিল্পী এস.এম. সুলতানের 101তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে জাতীয় ও আন্তর্জাতিক উদযাপন কমিটির আয়োজনে জন্ম শতবর্ষে সুলতান অনুষ্ঠিত হয়। লেখক ও ফটোগ্রাফার নাসির আলী মামুন রচিত সুলতান খনন বইটির মোড়ক উন্মোচন করে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। বইটি উৎসর্গ করা হয় নড়াইলের চিত্রা নদী ও মাসিমদিয়া গ্রামকে। শিল্পীকে নিয়ে লেখা আরও 2টি বই প্রকাশের কথাও বলেন অনুষ্ঠানে আসা বক্তারা। তারা বলেন, এস.এম. সুলতানের ব্যক্তি জীবনের নানা ঘটনা তরুণ ও শিল্প অনুরাগীদের জন্য প্রেরণার। শেখ মোহাম্মদ সুলতানকে প্রজন্মের জানতে হবে মন্তব্য করে তারা আরও বলেন, অনেকেই তাকে নিয়ে অনেক কিছু লিখেছেন, তবুও সেই লেখা অসমাপ্ত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল মনসুর, শিল্পী মুস্তফা জামান, শিল্প সংগ্রাহক আবুল খায়ের, অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ সহ আরও অনেকেই। এবারে রয়েছে কৃষি সংবাদ। কয়েকদিনের টানা বৃষ্টিতে যশোরের বিস্তীর্ণ মাঠে বিভিন্ন ফসলের সাথে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে এই অঞ্চলে আগাম শীতকালীন সবজি পিছিয়ে পড়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। এখনও অনেক সবজি ক্ষেত পানির নিচে আছে বলে জানিয়েছে চাষিরা। প্রকৃতি সংবাদ। প্রমত্তা মেঘনার তীব্র ভাঙনের দিশেহারা ভোলা সদরের শিবপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ। গত কয়েক মাসে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বাড়িঘর ও বিস্তীর্ণ ফসলি জমি। হুমকির মুখে ভোলা শহর রক্ষা বাঁধ। দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। জীবন জীবিকা রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এবারে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। জমকালো গ্র্যান্ড ওপেনিং এর মধ্য দিয়ে মোজো প্রেজেন্টস ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফুটবল ফিয়েস্তা 2025-এর ট্রফি আনভেইলিং অনুষ্ঠিত হয়েছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 13টি বিভাগের খেলোয়াড়দের নিয়ে তৈরি করা হয়েছে ফুটবল টিম। আগামী 10 ও 11 আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাব মডারেটর প্রফেসর ডক্টর মোহাম্মদ মোবারক হোসেন খান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অফ ব্র্যান্ড মার্কেটিং মাইদুল ইসলাম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক সহ অন্যরা। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অফ ব্র্যান্ড মার্কেটিং মাইদুল ইসলাম জানান, তারুণ্যের শক্তি, উদ্দীপনা ও সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে মোজো সবসময় তরুণদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে নোয়াখালীর সোনাইমুড়িতে সংযোগ সড়কের অভাবে 3 বছরেও একটি ব্রিজ চালু হয়নি। ভূমি অধিগ্রহণ জটিলতার কথা বলেছে সড়ক বিভাগ। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দিঘিরজান বজরা সড়কের খালের উপর নির্মিত ব্রিজের কোনো সংযোগ সড়ক না থাকায় 3 বছরেও চালু করা সম্ভব হয়নি। সড়ক বিভাগ বলছে, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়ক ব্রিজের সাথে সংযুক্ত করতে না পারায় ব্রিজটি চালু করা সম্ভব হয়নি।
আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের দিঘিরজান বজরা সড়কের খালের ওপর প্রায় ১.৫ কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয় ২০২২ সালে। ব্রিজটির কাজ শেষ হলেও ব্রিজের দুপাশে কোনো সংযোগ সড়ক না থাকায় গত ৩ বছরও চালু করা সম্ভব হয়নি সেটি। ফলে বৃষ্টির কোনো সুফল পাচ্ছেন না স্থানীয়রা। হয়েছে মানুষের উন্নয়নের জন্য, কিন্তু এখন কোনো কাজেই ব্যবহৃত হচ্ছে না। ভাঙা ব্রিজ দিয়ে আমরা আসা যাওয়া করি, এটা খুব ঝুঁকিপূর্ণ এবং কি গাড়িও পড়ে যায় এখান দিয়ে অনেক সময়। আমাদের এই ঝুঁকিপূর্ণ ফল দিয়ে আসা যাওয়া অনেক কষ্ট। আগে ব্রিজটা করছে কিন্তু একরের কাজটা কখনো বাকি রয়েছে। একজন প্রেগনেন্ট মহিলা, একজন অসুস্থ রোগী লইয়া যাইতে আমাদের কত কষ্ট হয়। দুই পাশে কোনো রাস্তা নাই, তাইলে এই ব্রিজটা কেন করা হয়েছে? ব্রিজটা চালু করে দেখ, আর না হয় রাস্তাটা ঠিক করে দেখ। এই ব্রিজটা যাতে অতি দ্রুতভাবে আপনার কাজ সম্পূর্ণ হয় এবং কি আপনার জনস্বার্থে খুলে দেওয়া হয়। জমি অধিগ্রহণ জটিলতা শেষ হলে দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি চালু করা যাবে বলে আশা করছে সড়ক ও জনপথ বিভাগ। কানেক্টিং যে সড়কটা সেটা এখনো করা যায়নি। অধিগ্রহণের জন্য যে বিষয়টা, এটা এখনো সমাধান হয়নি। এখনো এই যে এটা ফিল্ড পর্যায়ে রয়েছে, এটা সমস্ত সাবধারা হয়ে গিয়েছে। সাবধারা হয়ে যাওয়ার পরে এখন এস্টিমেটের জন্য চাওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। এস্টিমেট পাওয়া গেলে এটা হয়তো আধারের পরে এটা ভূমি অধিগ্রহণটা বুঝিয়ে দিতে পারবে। দীর্ঘ সময় ধরে বৃষ্টি চালু না হওয়ার কারণে বিভিন্ন অংশ ইতিমধ্যে নষ্ট হতে শুরু করেছে। সকল জটিলতা শেষ করে মানুষের নিরাপদ যাতায়াতের জন্য বৃষ্টি দ্রুত চালু করার দাবি স্থানীয়দের। রাজীব আহমেদ, চ্যানেল আই। সাবেক সচিব শাহ আব্দুল হান্নান ও AZM শামসুল আলম এর স্মরণ সভায় বিশিষ্টজনেরা বলেছেন, কর্মক্ষেত্রে সততা, যোগ্যতা এবং আদর্শ সমাজ ও প্রশাসন পরিচালনায় তারা ছিলেন অনুকরণীয়। সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা তাদের কর্ম, জীবনী ও লেখনীর মাধ্যমে নতুন প্রজন্মকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি এবং সেন্টার ফর পলিসি স্টাডিজ CPS এর যৌথ আয়োজনে স্মরণসভায় রাষ্ট্রীয়ভাবে তাদের অবদানের স্বীকৃতি ও সম্মাননা দিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির সভাপতি আব্দুল শহীদ নাসিম। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। গাড়ি পার্কিংয়ের নামে চাঁদাবাজি বন্ধের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। মিরপুর হযরত শাহ আলী রাদিয়াল্লাহু তাআলাহু আনহুর মাজার শরীফ ব্যবসায়িক মালিক সমিতির সদস্যদের আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহজাহান আলী, হাফিজ কালাম মনোয়ার সহ অন্যরা। তারা বলেন, পার্কিংয়ের নামে চাঁদাবাজির জন্য যে টেন্ডার হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে, কেননা চাঁদা তুললে সাধারণ কৃষকের উৎপাদিত পণ্যের দাম বেড়ে যাবে। অবিলম্বে এই টেন্ডার বন্ধ করে কাঁচামালের স্বাভাবিক মূল্য রক্ষায় সরকারের কাছে অনুরোধ জানান ব্যবসায়ীরা। এবারে রয়েছে খেলার খবর। শেষ ভাগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্থানীয় ও জাতীয় পর্যায়ের পাশাপাশি দলেও গণতন্ত্র শক্তিশালী করতে তারেক রহমানের তাগিদ, দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। শেখ হাসিনার আমলে নির্বাচনে যাওয়ায় অপরাধ হয়ে থাকলে ক্ষমা চেয়েছে জাতীয় পার্টি, দেশ যেভাবে চলছে তাতে সংঘাত অনিবার্য বলে সতর্কতা। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন বললেন সিইসি, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেফতার 7 জন, 2 দিন করে রিমান্ডে। বেকার শ্রমিকদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টার অভিযোগ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঠাকুরগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্যোগী করবে প্রত্যাশা। এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী SM সুলতানের 101তম জন্মদিন আগামীকাল, গুণী শিল্পীর তুলির প্রতি আঁচড়ে বাংলার কৃষকের সমৃদ্ধ প্রতিচ্ছবি। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।